নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলা গোয়ালপুকুর বিধানসভার এই বিপরীত পার্টি অফিসে। আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি কোনো পরিচয়ের মহতাজ নয়, ওনাকে অন্য করে পরিচয় দেওয়ার কোনো জরুরি নেই। রয়েছে আমাদের সঙ্গে তিনবারের বিধায়ক এবং যিনি রাজ্যের মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার ছিলেন গোলাম রব্বানী মহাশয় আমাদের সঙ্গে রয়েছে। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের নর্থ বেঙ্গল টিভির মুখোমুখি সম্প্রসারণে সময় দেওয়ার জন্য। নমস্কার, নর্থ বেঙ্গল টিভিকে আমি ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যম থেকে আমাকে একটা পরিচয় দেওয়ার জন্য, আমার কথাগুলো বাইর করার জন্য। বলছি স্যার, আগামী 23 তারিখ উত্তর দিনাজপুর তথা গোয়ালপুকুর আপনার কেন্দ্রে ভোট রয়েছে এবং এবারও আপনাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নামটা নমিনেশনে করেছে এবং ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনি ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন এবং সেখানে নমিনেশন ফাইল থেকে দেখলাম আপনার র্যালি থেকে যে কোনো জায়গায় মানুষের জনজোয়ার। কি বলবেন স্যার? এটা আমার জনজোয়ার না, এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দুটোর সুপ্রিমো, উনার অ্যাচিভমেন্টস, উনার স্কিম, উনার এখানে সেফটি সিকিউরিটি সব কমিউনিটির জন্য, যার জন্য সবাই এটা জনজোয়ার হয়ে এসছে। সবাই খুশি, সবাই আনন্দিত। মন্ত্রী সাহেবকে, রব্বানী সাহেবকে আবার তৃতীয়বারের জন্য, চতুর্থবারের জন্য টিকিট দেওয়া হয়েছে। আর আমরা নমিনেশন করে আসলাম। নমিনেশন করার পর ডোর টু ডোর আমি ক্যানভাসিং করছি। সেখানে ম্যাক্সিমাম আমি পাচ্ছি, ম্যাক্সিমাম সাপোর্টটা পাচ্ছি মহিলাদের বেশি। প্রত্যেকটা মহিলার মুখে একটাই কথা, যেখানে মমতা সেখানে আমরা। এটা একমাত্র কারণ সেফটি সিকিউরিটি তো আছি, তারপরে এবার লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যেগুলো জনমুখী স্কিম করেছেন সেটার জন্য মহিলারা অনেক খুশি। আর প্রত্যেকটা পরিবারে, কোনো পরিবারে 50,000, কোনো পরিবারে 75,000, কোনো পরিবারে 1 লক্ষ, কোনো পরিবারে আবার 1.5 লক্ষ, কোনো পরিবারে 2 লক্ষ, কোনো পরিবারে 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা অফিস বছরে ঢুকে, যেটা কোনো স্কিম কোনো আপনার কোনো রাজ্যতে এগুলো নাই, তারপরে কোনো স্টেটে নাই, আর কোনো মুখ্যমন্ত্রী আজ অবধি এগুলো স্কিম করতে পারেনি। যার জন্য সবাই খুশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সবাই খুশি আমাদের টিএমসি। বলছি স্যার, আমরা দেখলাম ইতিমধ্যে রাজ্যে এফআইআর প্রক্রিয়া চলছে এবং আপনার নাম কিছুদিন আগে পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্টে ছিল এবং আপনার নামটা উঠে এসেছে এবং তারপর আপনি নমিনেশন করলেন, কিন্তু এখনো গোয়ালপুকুরে অনেক মানুষের নাম অ্যাডজুডিকেশনে রয়েছে। কি বলবেন স্যার সেই উদ্দেশ্যে? না, যেটা এসআইআর এর প্রসেসটাই ভুল ধারণা। এসআইআর অনেকবার হয়েছে, হয়নি এরকম না, কিন্তু এবার যেটা এসআইআর করেছে টার্গেট নিয়ে করেছে, পশ্চিমবাংলাকে হ্যাকেল করার জন্য করেছে, পশ্চিমবাংলার মানুষকে হ্যারাস করার জন্য করেছে। আর মোদীজি যবে থেকে ক্ষমতায় এসেছেন 2012 থেকে 2014 থেকে এখন অব্দি মানুষকে শুধু লাইনে দাঁড়াচ্ছে। ওনাদের আমি দেখলাম ডিমনিটাইজেশন হলো, লাইনে দাঁড়িয়ে দিল, কত লোক মারা গেল কল্পনার বাইরে। তারপরে আপনার জিএসটি হলো, লাইনে দাঁড়িয়ে দিল, ছোট ছোট ব্যবসায়ীরা শেষ হয়ে গেল, ব্যাকবোনটা ভেঙে গেছে। এবার এনআরসি হয়েছে, অনেক অনেক লোকের মারা গেছে, এটাও আমরা দেখলাম। তারপরে এবার দেখলাম কি কৃষক আইন আসতো, ওটা তো অনেক লোক মারা গেল। তারপরে আসতো ওয়াকফ বিল, ওটা তো অনেকগুলো লোক মারা গেল। তারপরে এসছে এখন এসআইআর, এটা তো অনেক লোক লাইন দিয়ে মারা যাচ্ছে, কারো হার্ট অ্যাটাক হচ্ছে, কারো সুসাইড করে যাচ্ছে, কারো কেউ এবার ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো এটা এটা হয় না ডেমোক্রেসি। এটা সরকার নির্বাচিত হয় লোকের সুখের জন্য, না লোককে কষ্ট দেওয়ার জন্য। 1, 2 নম্বর, শুধু মোদীজি হিন্দু মুসলিম ছাড়া কোনো ওরা এজেন্ডাই নাই। একটা প্রধানমন্ত্রীকে রাজ ধর্ম পালন করা দরকার। अटल बिहारी वाजपेयी एक बार बोलेছিলেন ওনাকে कि आप जो है राज धर्म पालन कीजिए, ধর্মটা তো সবারই নিজে নিজে। আপনি
হিন্দু হতে পারে না, আমি মুসলিম হতে পারি। আমি মুসলিম মারপেট থেকে জন্ম হয়েছে, যার জন্য মুসলমান হয়েছি। আপনি হিন্দু মারপেট থেকে জন্ম হয়েছেন, আপনি হিন্দু হয়েছেন। কিন্তু এটা নিয়ে বিবাদ কেন? আর এখানকার সংখ্যালঘুরা যারা এখানে ছিলেন, বাই চয়েস ছিলেন, কারো মজবুরিতে বা কারো জোর করে কেউ রাখেনি। তো আজকে সেকুলার দেশ ছিল, সেকুলারিজম ছিল এখানে, ডেমোক্রেসি সব থেকে, আমাদের ভারতের ডেমোক্রেটিক আমাদের দেশ সব থেকে সুন্দর দেশ। কিন্তু এই 2014 থেকে আমরা দেখছি যে ব্যবসায়ীরা কান্নাকাটি করছে, এসসিরা কান্নাকাটি করছে, এসটিরা কান্নাকাটি করছে, তারপর সংখ্যালঘুরা কান্নাকাটি করছে। কোনটা কমিউনিটি খুশ আছে, কোনটা কমিউনিটি আনন্দ আছে? আপনি বলুন একটা কমিউনিটির নাম। বলছি স্যার, আমরা দেখি যে আপনি বললেন এসআইআর প্রক্রিয়া, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এসআইআর এর বিরোধিতা করেছেন অনেক সময়, কিন্তু দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি নিজে বলেছেন আপনারা এসআইআর এর আন্দোলন করুন, কিন্তু নির্দিষ্ট একটা নিয়ম মেনে। কিন্তু আমরা মালদায় দেখলাম, কালিয়াচকে দেখলাম, ওখানে মোফারুল ইসলাম একজন আইনজীবী এসআইআর এর বিরোধিতা উনি করেছেন, কিন্তু উনি ওনার বিভিন্ন বক্তব্য দেখা যাচ্ছে উনি একটু উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। সেই জায়গায় এনআইএ ওনাকে সিআইডি গ্রেপ্তার করেছে। কি বলবেন, যদি আন্দোলন করতে হয় গণতন্ত্রে একটা ডেমোক্রেটিক ভাবে আন্দোলন করা উচিত, কি বলতে চান? শুনেন, আন্দোলন সবসময় হয়। আন্দোলনকে যদি আমি একটা রাইটের মতো বা একটা মারামারির মতো বা একটা আপনার কন্টিনিউয়াসলি যদি আমি 12 ঘন্টা 24 ঘন্টা আন্দোলন করতে, এটা আন্দোলন না। এক। 2 নম্বর, মুফাক্কিরুল ইসলাম আগে মিমের প্রার্থী ছিল ইটাহারে, আর মুফাক্কিরুল ইসলাম যেগুলো কথা বলছে ওটা উস্কানিমূলক তো আছেই। তার সাথে সাথে আমার বক্তব্য, যেখানে অ্যাডজুডিকেটেড আছে, যেখানে জুডিশিয়ারি টেক আপ করে নিয়েছে, তারপরে কোনো আন্দোলন হওয়ার প্রয়োজন ছিল না। এক। 2 নম্বর, আমাদের সরকার, এখন তো সরকারের ক্ষমতা নেই। এখন তো সরকারের ক্ষমতা যখন নেই, তো তারপরে সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সব কেড়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, যখন সব কেড়ে নেওয়া হচ্ছে, তাও সিআইডি মুফাক্কিরুল ইসলামকে ধরেছে। কেন এনআইএ ধরতে পারলো না? কেন ইডি ধরতে পারলো না? কেন সিবিআই ধরতে পারলো না? সেন্ট্রাল এজেন্সিগুলোকে শুধু টিএমসির নেতাগুলোকে ধরার জন্য, টিএমসিকে হ্যাকেল করার জন্য? আজকে দরকার যে এনআইএ যদি ধরতো, আমি তো মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ দিচ্ছি কি উনি সেট আপটা এরকম তৈরি করে রেখেছেন যে সিবিআই আমার সিআইডি এসে ওনাকে ধরে নিলেন। এই ধরাটা বড় ব্যাপার না, বড় ব্যাপার এনআইএ কি করছিল, অত সিবিআই কি করছিল, ইডি কি করছিল, আবার সেন্ট্রাল র কি করছিল। এক। 2 নম্বর, যে এসআইআর এর যেটা প্রক্রিয়া, সেটাতে লোক একটু উস্কানি দিলেও উস্কিয়াবে। কেন? যেখানে 78,000 ভোটার লিস্টের নাম থেকে আমার এলাকাতে সরাই দিয়েছে, আর টার্গেট করে সংখ্যালঘুকে টার্গেট করে সরাই দিয়েছে, এটা কোন দেশের নিয়ম? আপনার ভোটার লিস্টের নাম থাকতে পারে আর আমার নামটা থাকতে পারবে না? আমি কোন অপরাধ করেছি? আমি কি করেছি? মুসলিম হওয়াটা কি অপরাধ? আমি তো আগে বলে দিলাম আপনাকে, যদি আমি মুসলিম মারপেট থেকে জন্ম হয়েছে যার জন্য মুসলমান, আপনি হিন্দু মারপেট থেকে জন্মাইছেন, আপনি যার জন্য হিন্দু। রক্তটা তো একই আছে, রক্ততে লেখা নাই, তো জলটা তো লেখা নাই, তাহলে হিন্দু মুসলিমের বিবাদটা কোথা থেকে আসছে? আর জ্ঞানেশ কুমারের জ্ঞান আছে, একটা কমিউনিটিকে টার্গেট করছে, একটা কনস্টিটিউশনাল বডিতে বসে, একটা চেয়ারে বসে, ওকে তো আগে অ্যারেস্ট করা উচিত। যতগুলো লোক মারা গেল, যতগুলো লোক হত্যা হয়েছে, নিজের সুসাইড করেছে, আগে ওকে রিজাইন করে ওকে অ্যারেস্ট করা উচিত। আর অ্যারেস্ট অবশ্যই হবে উনি। বলছি স্যার, যে যেটা এসআইআর করছেন এবং বিজিবি যেটা বারবার আপনাদের বলেন যে রোহিঙ্গা যেটা পশ্চিমবঙ্গে ভরে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে রোহিঙ্গা যেখান দিয়ে ওনারা বলছেন যে বাংলাদেশ ঢুকবে, সেই জায়গাটার দায়িত্বে বর্ডার সিকিউরিটি ফোর্স হয়েছে, যেটা হোম মিনিস্টারের আন্ডারে। কি বলবেন সেই বিষয়ে? হোম মিনিস্টারকে তো এটাতে, হোম মিনিস্টার যেমন নিজেই একটা নেগেটিভ তৈরি করছে, রোহিঙ্গিয়া মুসলমান, ঘুসপেটিয়া মুসলমান, তারপরে ডাইরেক্ট
বাংলাদেশি মুসলমান, ওনাকে বলতে লজ্জা করা উচিত। উনি তো নিজের পরিবার ছিলেন, একটা কমিউনিটিকে টার্গেট করে কি করে বলেন এটা? ওনাকে তো সমাজ বিরোধী বলে ওকে শনিবার বলেছিল কোর্ট। কোর্ট একটা লোককে যদি এরকম বলে তো যদি হোম মিনিস্টার হয়ে যায় তো ওর কাছ থেকে কি আশা করি? এখানে রোহিঙ্গা মুসলিম যখন আসে ওদের এগ্রিমেন্ট হয়, যেরকম আমাদের এখানে যারা কিছু ভাই কিছু কুটুমে এসেছিল 72-73 কলোনি আমরা তৈরি করে দিয়েছিলাম এখানে। ওই কলোনিগুলোর নাম হলো শ্রীপুর ডাঙ্গিপাড়া কলোনি, উপোসভাষা কলোনি, নন্দজার কলোনি, তারপরে শান্তিনগর কলোনি। এগুলো কলোনি আমরা তৈরি করে দিয়েছিলাম। আমার বাবা তখন কলোনিগুলো নিজে গিয়ে তৈরি করেছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন তখন, স্বর্গীয় আপনার সিদ্ধার্থ শঙ্কর রায়। আর আমাদের মায়েরা এখানকার এমপি ছিলেন, বাবা ওনার ঘনিষ্ঠ ছিলেন, উনি গিয়ে এটা হেল্প করেছিলেন। ওটাতে রেজিস্টার ছিল একটা, কত লোক আসলো কত লোক গেল, রোহিঙ্গিয়াদের জন্য তো একটা রেজিস্টার ছিল। তারপরে ঘুসপেটিয়া বাংলাদেশ বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার, উনি হোম মিনিস্টার, উনি এটা চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে পারে না, কি একটা গরু যেতে দেয় না ওখানে, তো রোহিঙ্গিয়া কি করে আসলো? তারপরে আপনার উনি বারবার বলছিলেন বাংলাদেশি মুসলমানগুলো, বাংলাদেশি মুসলমান। আচ্ছা, বাংলাদেশের মুসলিমরা মেজরিটিতে আছে, মেজরিটি ছেড়ে মাইনরিটিতে কেন আসবে ওরা? আজকে আমাদের যেটা টাকার ভ্যালুটা দিনের পর দিন ডাউন হতে যাচ্ছে, ওরা বাংলাদেশ ছেড়ে কেন আসবে? আমার বক্তব্য এটা। ওখান থেকে কিছু হিন্দু ভাইরা আজ এসেছে, আমরা তো বলি যে ভারতটা স্বাধীন দেশ, বড় দেশ, সবারই জায়গা আছে, কিন্তু এটা টার্গেট করে যদি শুধু মুসলিমগুলোকে টার্গেট করে তারপরে তার হ্যারাস করে, আমি অবাক হয়ে গেলাম। আমার 78,000 ভোটার অ্যাডজুডিকেটেড, আগে 2 লাখ আমার 2,48,320টা ভোট ছিল আমার বিধানসভায়। আমি গোয়ালপুরটায় মডেল করে নিয়েছি। উনি বললেন 17,000 ভোটার লিস্ট থেকে নাম কেটে যাবে। কি জন্য ভাই? কেউ ডাবলিং আছে, কেউ আপনার আছে, ডেট আছে, কেউ শিফটিং আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদেরকে কোনো কিছু দেখালো না, করে দিলাম, আমরা মেনে নিলাম। তারপরে 2,30,000 ভোট বাঁচল। এই 2,30,000 ভোটের মধ্যে আনম্যাপ ভোট 3210টা, ম্যাপ ভোট 3210টা মাইনাস 2,30,000, 2,27,000 মতো হচ্ছে। 2,27,000 হিয়ারিং হবে না আনম্যাপ ভোট 3210টা হিয়ারিং হবে? এখানে তো কোনটা হিয়ারিং করছে কোনটা হিয়ারিং করছে না কিছু বোঝা যাচ্ছে না। ওই 3200 আমরা হিয়ারিং জমা করে দিলাম। তারপরে আপনার 2,27,000 ওটা হিয়ারিং হলো। তারপরে আবার 99,000 এক্সট্রা হিয়ারিং চলে আসতো, একটা নোটিফিকেশন চলে আসতো। আমরা নোটিফিকেশনে দিলাম, 99,000 লোক হিয়ারিং দিল। হিয়ারিং শেষ হওয়ার পর দেখছে না রোহিঙ্গিয়া পাওয়া গেল এখানে, না রোহিঙ্গিয়া মুসলমান পাওয়া গেল এখানে, না ঘুসপেটিয়া মুসলমান পাওয়া গেল, না বাংলাদেশি মুসলমান পাওয়া গেল, কিছু পাওয়া গেল না। আমাকে কি জবাব দিতে হবে? প্লটটা পাল্টিয়ে দিল। কি পাল্টিয়ে দিল? লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা শব্দ অ্যাড করে 12টা স্টেটে হচ্ছে, কোন স্টেটে এটা ওয়ার্ড অ্যাড হয়নি। কিন্তু আমাদের পশ্চিম বাংলাতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাকেল করার জন্য, রাজ্যবাসীকে হ্যাকেল করার জন্য এই শব্দটা অ্যাড করা হলো। অ্যাড করার পর তাও আমরা ডকুমেন্ট জোগাড় করে আমরা নাম তোলার চেষ্টা করলাম। নাম সবটা তোলা হলো। তোলার পর সব আপলোডিং হয়ে গেল। যখনই আপলোডিং হয়ে যাচ্ছে এবার 78,000 নতুন চলে আসছে, এটা বলে এটা বাতিল হয়ে যাবে। তারপরে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডিরেক্টলি কালা কোর্ট করে সুপ্রিম কোর্টে গেলেন, লড়াই করে নিজেই অ্যাফিডেভিট করলেন, নিজে কেস করলেন নিজের নাম দিয়ে। আজ অব্দি কোনো মুখ্যমন্ত্রী নাই, কোনো রাজ্যের কোনো প্রধানমন্ত্রী নাই যে নিজের দেশের জন্য, নিজের রাজ্যের জন্য সুপ্রিম কোর্ট গেছে। উনি গেছেন প্রথমবার। উনি একটা নজিরবিহীন ইতিহাস তৈরি করেছেন। আমি ওনাকে মাথা নত করে আমি সালাম করছি, প্রণাম জানাচ্ছি। বলছি স্যার, আপনি গোয়ালপুকুর থেকে 3বারের বিধায়ক রয়েছেন এবং মন্ত্রীও একবার MIS এবং MNSC রয়েছেন, এবং দেখা যাচ্ছে আপনার হাত ধরে গোয়ালপুকুরে বিস্তর উন্নয়ন হয়েছে, সেটা বলার বাহুল্য নয়। কিন্তু স্যার, বিরোধীদের একটা ইস্যুতে আপনাদের বারবার বলে যে গোয়ালপুকুরে একটা ডিগ্রি কলেজ হওয়ার দরকার ছিল।
কিন্তু সেই জায়গাটা হয়তো আপনি সেটা করতে পারেননি। কিন্তু কি যদি আগামীতে আপনারা যদি ক্ষমতায় আসেন এবং আপনি এখন জয়ী হয়ে আসেন কি থাকবে স্যার? দেখেন, কলেজ করার জন্য আমিও ইচ্ছুক আছি, আমি চেষ্টা করেছি। আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটি জমিটাতে আমি কলেজটা করে দিচ্ছি। তো আমি আমার বাবা যখন মৃত্যু হয়েছিল, যেখানে আমরা জানাজার নামাজটা পড়েছিলাম, ওই জমিটা অনেক লম্বা চড়া জমি ছিল আমাদের পরিবারে। আমি মনে করলাম যে বাবার নামে কলেজটা করবো, আর এই জমিটা আমরা পেয়ে যাবো ভাইগুলোকে বলবো। কিন্তু এক ভাই আমার বিজেপি করছে, ওটা একই বলে দিলেন না কলেজ দেওয়া হবে, জমি দেওয়া হবে। তারপরে আমি একটা ভাই কংগ্রেস করছে, ওকে বললাম, ও বললো ওকে কলেজ দেওয়া হবে, জমি দেওয়া হবে। আমি বললাম একটা কথা, ভাই তোমার যে 2 বিঘা জমি পড়ে থাকে, মানে আমার কাছ থেকে 6 বিঘা নিয়ে নিই। তো জমি দিল না, যার জন্য কলেজ দেওয়া হবে। বলছি স্যার, দেখা যাচ্ছে আজকে 23 তারিখে এখানে নির্বাচন হয়েছে এবং আপনারা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন। কেমন উৎসাহ বা সাড়া পাচ্ছেন সাধারণ মানুষ কাছে? সব জায়গায় উৎসাহ আছে। টিএমসি ছাড়া কোনো দল এখানে বোঝা যাচ্ছে না। তাও শত্রুকে কোনো সময় কখনো কমজোর ভাবতে হবে না। আমরা শুধু ফাইট করে যাচ্ছি, আমরা খাটছি, খাটার পরিণামটা দিবে আল্লাহ ভগবান। স্যার, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের এই নর্থ বেঙ্গল টিভির মুখোমুখি সবাইকে সম্প্রচার। নমস্কার, প্রণাম, ইসলাম।